আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করে নিজেও সুরক্ষিত থাকার চেষ্টা করছো এবং দেশ ও জাতিকেও সুরক্ষিত রাখার চেষ্টা করছো। আমরা আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে ক্লাস নেব প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর একটি অংশ, প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তোমরা জানো গত ক্লাসে বা গত দুইটি ক্লাসে আমরা প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা ক্লাস নিয়েছি। আজকের ক্লাসে আমরা নতুন বিষয় শুরু করছি, সেটা হচ্ছে প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে তোমাদের অনেকেরই ধারণা আছে, আবার হয়তোবা অনেকের ধারণা নেই। কারণ ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা যখন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পড়েছো, সেখানে তোমাদের নগদ প্রবাহ বিবরণী ছিল, সেখানে হয়তো অনেকে করেছো, আবার অনেকে হয়তো করনি। তাহলে আজকে আমরা প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে কী বোঝায়, যার বাংলা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তাহলে এই নগদ প্রবাহ বিবরণী তার মানে এখানে নগদ নিয়ে কথাবার্তা হবে, নগদ নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা হবে। তাহলে মনে করো একটা প্রতিষ্ঠান XYZ কোম্পানি 2020 সালে এই প্রতিষ্ঠানে কত টাকা ক্যাশ ইনফ্লো হইল এবং কত টাকা ক্যাশ আউটফ্লো। তাহলে কত টাকা ক্যাশ ইনফ্লো হলো আর কত টাকা ক্যাশ আউটফ্লো হলো, এবং আলটিমেটলি আমার কত টাকা ক্যাশ ব্যালেন্স। তাহলে নগদ প্রবাহ বিবরণীতে আমরা কি দেখি, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কত টাকা ক্যাশ ইনফ্লো অথবা কত টাকা ক্যাশ আসলো এবং ওই নির্দিষ্ট সময় ওই নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কত টাকা ক্যাশ আউটফ্লো অর্থাৎ ক্যাশ চলে গেল, এবং আলটিমেটলি ওই প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় শেষে কত টাকা ব্যালেন্স আছে, এই বিষয়টা আমরা দেখতে চাই। তাহলে নগদ প্রবাহ বিবরণী বলতে কি বোঝায়, তাহলে আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে অর্থের আগমন ইনফ্লো, নির্গমন আউটফ্লো এবং নগদ অর্থের পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে যে বিবরণীর মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী বলা হয়। তাহলে যে স্টেটমেন্ট বা বিবরণীর মাধ্যমে একটা প্রতিষ্ঠানের সারা বছরে কোন কোন সোর্স থেকে কোন কোন খাত থেকে কত টাকা ইনফ্লো আগমন হলো এবং কোন কোন সোর্স বা কোন কোন খাতে কত টাকা আউটফ্লো বা চলে গেল, এবং বছর শেষে ওই প্রতিষ্ঠানের ব্যালেন্স কত টাকা, ক্যাশ ব্যালেন্স কত টাকা আছে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে আমার নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন আমরা এখানে বললাম কোন কোন সোর্স বা খাত থেকে ক্যাশ আসলো এবং কোন কোন সোর্সে বা খাতে আমার ক্যাশ চলে গেল, সেইটা আমরা এই স্টেটমেন্টে উপস্থাপন করি। এখন সেই খাতগুলা কি, তোমরা জানো যে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা IAS 7 এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। IAS তোমরা জানো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তাহলে আমরা হিসাব বিজ্ঞানে যে সকল স্ট্যান্ডার্ড অনুসরণ করি, নীতিমালা অনুসরণ করি, সেই নীতিমালার মধ্যে 7 নম্বর নীতিমালায় আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি হবে, কিভাবে আমরা তৈরি করব, এখানে কি কি তথ্য উপস্থাপন করব, কিভাবে তথ্য উপস্থাপন করব, সেই ব্যাপারে বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে। তাহলে এখন এই IAS 7 এখানে
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কিভাবে উপস্থাপন করব, সেখানে তিনটা অংশ বলা আছে যে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তিনটা অংশে উপস্থাপন করব। তাহলে 1 নম্বর অংশ হচ্ছে A or 1, cash flow from operating activities, অর্থাৎ পরিচালন কার্যক্রম থেকে প্রতিষ্ঠানে কত টাকা ক্যাশ ফ্লো হইলো, অর্থাৎ এখানে ইনফ্লো এবং আউটফ্লো দুইটাই, যে পরিচালন কার্যক্রমে আমার ক্যাশ ইনফ্লো কত, ক্যাশ আউটফ্লো কত এবং আলটিমেটলি পরিচালন কার্যক্রমে আমার নেট ব্যালেন্স কত, সেটা আমরা দেখব ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। 2 নম্বর, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। একটা প্রতিষ্ঠানে যেমন XYZ কোম্পানি, এখানে সে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অর্থাৎ স্থায়ী সম্পত্তি ক্রয় এবং বিক্রয় করার কারণে তার কত টাকা ইনফ্লো এবং আউটফ্লো হলো সেই বিষয়টা আমরা দেখব। এবং আর ফাইনালি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, যে একটা নিজস্ব প্রতিষ্ঠানের অর্থায়ন কার্যক্রম, অর্থাৎ তারা মূলধন বা শেয়ার ইস্যু অথবা দীর্ঘমেয়াদী ঋণ তারা ইস্যু করার কারণে কত টাকা ইনফ্লো হলো, অথবা পরিশোধ করার কারণে কত টাকা আউটফ্লো হলো, অথবা ডিভিডেন্ড পেমেন্ট করার কারণে কত টাকা আউটফ্লো হলো, এই সকল বিষয়গুলো আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে দেখি। তাহলে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমরা বলছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইনফ্লো এবং আউটফ্লো দেখাবো। এখন কিভাবে দেখাবো, কোন কোন হেডে দেখাবো, সেটার ব্যাপারে আমাদের IAS 7 আমাদেরকে গাইডলাইন দিছে যে ক্যাশ ফ্লো এই তিনটা ভাগে আমাকে আলাদাভাবে দেখাইতে হবে, যে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস বা পরিচালন কার্যক্রমে কত টাকা ইনফ্লো আউটফ্লো, আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে কত টাকা ইনফ্লো আউটফ্লো এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কত টাকা ইনফ্লো আউটফ্লো, এবং আলটিমেটলি আমার প্রতিষ্ঠানের নগদ ব্যালেন্স বা ক্যাশ ব্যালেন্স কত টাকা। এরপর আমরা বলবো নগদ এবং নগদ সমতুল্যের সংজ্ঞা। তাহলে নগদ এবং নগদ সমতুল্য, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। নগদ এবং নগদ সমতুল্য বলতে কি বোঝায়? তাহলে নগদ বলতে কি বোঝায় সেটা তো আমরা বুঝি। নগদ হচ্ছে আমার যেটা আমার প্রতিষ্ঠানে ক্যাশ রিজার্ভ আছে, ক্যাশ এবং যেই ডিপোজিট বা আমানত আমার চাহিদা মাত্র আমাকে পরিশোধ করে দিতে বাধ্য বা পরিশোধ করে দিবে, সেটাও আমার ক্যাশ। তাহলে নগদ হচ্ছে আমার ক্যাশ অ্যান্ড আমরা বলতে পারি ব্যাংক ব্যালেন্স। তাহলে ক্যাশ আমার প্রতিষ্ঠানের রিজার্ভে আছে, এটা যে কোনো সময় আমি ব্যবহার করতে পারি, আর ব্যাংক ব্যালেন্স এটাও আমার চাহিদা মাত্র আমাকে সে পরিশোধ করতে বাধ্য বা পরিশোধ করে দেবে, এটাও আমি যে কোনো সময় আমার প্রয়োজনে ব্যবহার করতে পারি। তাহলে ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট অর্থাৎ নগদ সমতুল্য। তাহলে কিছু সম্পত্তি যেগুলোকে আমরা একেবারে ক্যাশে নাই বা চাহিদা মাত্রই আমি এটাকে যদিও ক্যাশে কনভার্ট করতে পারবো না বা আমি ক্যাশ পাবো না, কিন্তু খুব দ্রুততম সময়ে আমি এটাকে ক্যাশে কনভার্ট করতে পারবো, সেগুলোকেও আমরা নগদ সমতুল্য বলি, নগদ বলি না, নগদ সমতুল্য, অর্থাৎ খুব শীঘ্রই আমরা এটাকে ক্যাশে কনভার্ট করতে পারবো। তাহলে শর্ট টার্ম মার্কেটেবল সিকিউরিটি। তাহলে এই যে মার্কেটেবল সিকিউরিটি অর্থাৎ যেই সিকিউরিটিগুলো আমি বাজারে বিক্রি করে দিতে পারবো, যে কোনো সময় বিক্রি করে দিতে পারবো। এখন এই জন্য আমাদের এটা হলো শর্ট টার্ম মার্কেটেবল সিকিউরিটিস। এখন শর্ট টার্ম, এখন এই টার্মটা সময়কালটা কতটুকু, এইখানে হচ্ছে ম্যাক্সিমাম 3 মান্থ।
ম্যাক্সিমাম 3 মান্থ। তাহলে সর্বোচ্চ 3 মাস এর মধ্যে যেই সিকিউরিটিগুলো আমরা ক্যাশে কনভার্ট করতে পারবো সেগুলো আমার নগদ সমতুল্য। তাহলে 3 মাসের কম 1 মাস, 2 মাস, 15 দিন, দ্যাট মিনস লেস দেন 3 মান্থের মধ্যে যদি কনভার্ট করতে পারি তাহলে তো সেটা অবশ্যই হবে। যেটা ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে আমি ক্যাশে কনভার্ট করতে পারবো সেটাকেও আমরা নগদ সমতুল্য বলতেছি। তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তারপর দেখব আমরা নন ক্যাশ অ্যাক্টিভিটিস, অনগদ কার্যক্রম। নন ক্যাশ অ্যাক্টিভিটিস। তাহলে নন ক্যাশ অ্যাক্টিভিটিস বা অনগদ কার্যক্রম বলতে কি বোঝায়? আমরা কিন্তু বলতেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী, এটা হচ্ছে আমাদের অধ্যায় বা এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে এখানে নন ক্যাশ অ্যাক্টিভিটিস আসলো কেন? আসলে আমরা একটা প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বিবরণী থেকে প্রতিষ্ঠানের কত টাকার নগদ ইনফ্লো এবং নগদ আউটফ্লো সেইগুলো সম্পর্কে ধারণা পাই। তবে এই নগদ সংগঠিত হয় না, এরকমও কিছু কার্যাবলী আছে যেগুলো আমাদের ডিসিশন মেকিংয়ে প্রয়োজন হয়। মনে করো নগদ প্রবাহ বিবরণী থেকে একটা প্রতিষ্ঠান সে ইনফরমেশন নিয়ে ডিসিশন মেক করবে। সে ফর এক্সাম্পল আমরা একটা ব্যাংকের থেকে লোনের জন্য অ্যাপ্লাই করলাম। এখন ওই ব্যাংক আমাদেরকে লোন দিবে কি দিবে না, এর জন্য সে মনে করো আমাদের নগদ প্রবাহ বিবরণী দেখতে চায় বা দেখতেছে যে আমাদের ক্যাশ ফ্লো কত টাকা ইনফ্লো, কত টাকা আউটফ্লো, এবং আমরা তাদের লোন পরিশোধ করতে পারবো কি না, এই সকল বিষয় সে যাচাই করতেছে। এখন সাথে সাথে আরও কিছু নন ক্যাশ অ্যাক্টিভিটিসও হয় যেগুলো তার যাচাই করার প্রয়োজন হয়, কারণ অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটে যেগুলো নন ক্যাশে ঘটে। এই জন্য কিছু নন ক্যাশ অ্যাক্টিভিটিস এইগুলোকেও ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পরে আলাদাভাবে উপস্থাপন করতে হয় যাতে প্রতিষ্ঠানের সার্বিক ধারণা বা সার্বিক চিত্রটা ফুটে ওঠে। তাহলে গুরুত্বপূর্ণ অনগদ একটি কার্যক্রম কি? যেমন মনে করো সম্পদ ক্রয়ের জন্য শেয়ার ইস্যু অফ কমন স্টক টু পারচেজ অ্যাসেট। তাহলে ইস্যু অফ কমন স্টক টু পারচেজ অ্যাসেট, সম্পদ ক্রয়ের জন্য শেয়ার ইস্যু। এখন এই সম্পদ আমি নগদে কিনতে পারতাম, তাহলে নগদে কিনলে আমার নগদ প্রবাহ বিবরণীতে এটা অন্তর্ভুক্ত হইতো। তাহলে যেহেতু আমি নগদে কিনি নাই তাহলে এটা নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হচ্ছে না। কিন্তু যেহেতু আমি অ্যাসেট পারচেজ করছি এবং এর বিপরীতে কমন স্টক ইস্যু করছি, তাহলে আমি যদি একটা বিগ অ্যামাউন্ট অ্যাসেট কিনে থাকি তাহলে এইটাও কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য বড় একটা ঘটনা, যেটা যারা আমার প্রতিষ্ঠানের ইনফরমেশন ব্যবহার করবে ডিসিশন মেকিংয়ের জন্য তাদের জানা উচিত বা জানা প্রয়োজন। এই জন্য এটা যদিও ক্যাশে ঘটে নাই, নন ক্যাশে ঘটছে, তাহলেও আমরা এটাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ভিতরে ইনক্লুড করব না, কিন্তু আলাদাভাবে নিচে এটাকে আমি নোট হিসাবে লিখে দেব। এরকম 2 নম্বর, বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর, কনভার্সন অফ বন্ড ইন্টু কমন স্টক। তাহলে বন্ডকে কমন স্টকে রূপান্তর, যে আমার হয়তো 20 লাখ টাকা বা 50 লাখ টাকার বন্ড ছিল, লং টার্ম লায়াবিলিটি ছিল, লং টার্ম আমার লোন ছিল, সেটাকে আমরা এখন কমন স্টকে রূপান্তর করে ফেলছি। তাহলে আমার লোনটা আমার ক্যাশে পরিশোধ করা লাগে নাই, তো লোনটা এখন আমার কমন স্টকে পরিণত হয়ে গেছে। তাহলে লোনটা যদি আমি ক্যাশে পরিশোধ করতাম তাহলে আমার নগদ প্রবাহ বিবরণীতে আসতো, কিন্তু আমি ক্যাশে পরিশোধ করি নাই যেহেতু, এই জন্য এটা নগদ প্রবাহ বিবরণীতে আসতেছে না। কিন্তু এই যে 20 লাখ টাকা বা 50 লাখ টাকার বা একটা বড় অ্যামাউন্ট, কারণ লং টার্ম লায়াবিলিটিগুলো
বা লং টার্ম লোনগুলো সাধারণত বড় অ্যামাউন্টের হয়ে থাকে। তাহলে বড় অ্যামাউন্টের একটা লায়াবিলিটি আমি আমার ক্যাশে কনভার্ট না করে বা ক্যাশে পরিশোধ না করে কমন স্টকে পরিশোধ করলাম, এই ইনফরমেশনটাও আমার যারা ইনফরমেশন ইউজ করবে তাদের জানা থাকা দরকার। এরকম আরও কিছু এখানে ইনফরমেশন বা অ্যাক্টিভিটিস দেওয়া আছে যেগুলো নন ক্যাশের, কিন্তু it should be mentioned under the cash flow statement as a note. যেমন 3 নম্বরে বলা আছে issuance of debt to purchase asset। তাহলে এখানে বলছে ইস্যু অফ কমন স্টক, 3 নম্বরে বলছে issuance of debt। আমি ঋণ ইস্যু করলাম, ঋণপত্র ইস্যু করলাম, তো ঋণপত্র ইস্যু করার মাধ্যমে আমি অ্যাসেট পারচেজ করলাম। তাহলে আমার সম্পদ বাড়তেছে, অপর দিকে দায় বাড়তেছে, কিন্তু আমার ক্যাশ কিন্তু ইনফ্লো বা আউটফ্লো হচ্ছে না। এরকম 4 নাম্বার বলছে স্থায়ী সম্পত্তির বিনিময়ে বা পুরাতন সম্পত্তির বিনিময়ে নতুন সম্পত্তি অর্জন, এক্সচেঞ্জ অফ প্লান্ট অ্যাসেট। তাহলে এক্সচেঞ্জ, তাহলে এক্সচেঞ্জ অফ প্লান্ট অ্যাসেট, আমার পুরাতন একটা ট্রাক ছিল, এখন পুরাতন ট্রাকটা আমি দিয়ে নতুন একটা হয়তো প্রাইভেট কার নিতেছি। তাহলে আমার একটা সম্পদ পরিবর্তন হয়ে আরেকটি সম্পদ আসতেছে, নতুন প্রাইভেট কার বা ম্যাক্রো আমি যদি কিনতাম তাহলে আমার ক্যাশ আউটফ্লো হইতো, সেটা আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যাইতো। কিন্তু যেহেতু আমি নগদে কিনি নেই, এক্সচেঞ্জ করছি, তাহলে আমার নগদ নগদান বিবরণীতে যাচ্ছে না। কিন্তু এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এই জন্য আমাকে এটাও মেনশন করতে হবে। এইভাবে ইস্যু অফ বন্ড শেয়ার, ইস্যু অফ বোনাস শেয়ার, তারপর রিডিমশন অফ ডেট বাই শেয়ার, অর্থাৎ বোনাস শেয়ার যদি আমি ইস্যু করি, যে যারা মনে করো ডিভিডেন্ড পাইতো, ডিভিডেন্ডের পরিবর্তে আমি তাদেরকে ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে আমি তাদেরকে বোনাস শেয়ার দিয়ে দিলাম, তাহলে আমার কিন্তু কোনো ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো হইল না বোনাস শেয়ার দেওয়ার কারণে। কিন্তু এটাও কিন্তু একটা আমার গুরুত্বপূর্ণ ঘটনা। এইভাবে রিডিমশন অফ ডেট বাই শেয়ার, আমার কাছে আমার 10 লাখ টাকা পাওনা ছিল, মানে আমার কাছে 10 লাখ টাকা কেউ পাইতো, তো আমি তাকে ক্যাশ না দিয়ে শেয়ার দিয়ে দিলাম, তাহলে আমার ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো হলো না, কিন্তু আমার লায়াবিলিটির মধ্যে চেঞ্জ আসলো। আমার আগে এটা লং টার্ম লায়াবিলিটি ছিল, এক্সটার্নাল লায়াবিলিটি ছিল, এখন সেটা ইন্টারনাল লায়াবিলিটি অর্থাৎ কমন স্টকে পরিণত হয়ে গেল। তাহলে এরকম অনগদ কার্যক্রম যেগুলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যদিও নগদে না, নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইনক্লুড হবে না, কিন্তু এটাকে আমার অ্যাজ এ সেপারেট স্টেটমেন্ট অথবা অ্যাজ এ সাবসিডিয়ারি ইনফরমেশন হিসাবে আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পরে উল্লেখ করে দিতে হবে। তাহলে এই ছিল অনগদ কার্যক্রম সম্পর্কে আলোচনা। দেন আমরা দেখব মুক্ত নগদ প্রবাহ বা ফ্রি ক্যাশ ফ্লো। তাহলে ফ্রি ক্যাশ ফ্লো বা মুক্ত নগদ প্রবাহ বলতে কি বোঝায়? বলছে প্রতিষ্ঠান পরিচালনা নগদ প্রবাহ বা প্রতিষ্ঠানের পরিচালনা নগদ প্রবাহ অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লো থেকে স্থায়ী সম্পদে নিট বিনিয়োগ, ইনভেস্টমেন্ট ইন নেট ফিক্সড অ্যাসেট, এবং চলতি সম্পদে নিট বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট ইন নেট কারেন্ট অ্যাসেট বাদ দিলে যে অতিরিক্ত অর্থ পাওয়া যায় তাকে মুক্ত নগদ প্রবাহ বা ফ্রি ক্যাশ ফ্লো বলা হয়। তাহলে পরিচালনা নগদ প্রবাহ হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। তাহলে মুক্ত নগদ প্রবাহ ফ্রি ক্যাশ ফ্লো ইকুয়ালস পরিচালনা নগদ প্রবাহ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং ক্যাশ ফ্লো অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লো
পরিচালন নগদ প্রবাহ। তাহলে পরিচালন নগদ প্রবাহ থেকে আমি নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ এবং নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ। আমার মনে করো পরিচালন নগদ প্রবাহ অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে 1 লক্ষ টাকা আমার নগদ প্রবাহ ইনফ্লো নেট হইল আমার। এখন এই পরিচালন নগদ প্রবাহ থেকে আমি ইনভেস্টমেন্ট ইন নেট কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেস্টমেন্ট শব্দ উল্লেখ ইন ফিক্সড অ্যাসেট। পরিচালন নগদ প্রবাহ থেকে ইনভেস্টমেন্ট ইন নেট কারেন্ট অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট ইন নেট ফিক্সড অ্যাসেট, এখানেও নেট, তাহলে ইনভেস্টমেন্ট ইন নেট কারেন্ট অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট ইন নেট ফিক্সড অ্যাসেট যদি বাদ দিই, তারপরে যেটা আমার থাকবে সেটা হচ্ছে আমার ফ্রি ক্যাশ ফ্লো, মুক্ত নগদ প্রবাহ। তাহলে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যে নগদ প্রবাহ, সেখান থেকে আমি ক্যাশ ফ্লো সেখান থেকে আমি আমার কারেন্ট অ্যাসেটে নেট কত টাকা বিনিয়োগ করলাম এবং আমার ফিক্সড অ্যাসেটে বা ইনভেস্টমেন্টে কত টাকা নেট বিনিয়োগ করলাম। তাহলে এই দুইটা বিনিয়োগ বাদ দেওয়ার পরে আমার যে হাতে যতটুকু ক্যাশ থাকবে সেটা হচ্ছে আমার মুক্ত নগদ প্রবাহ। এখন মুক্ত নগদ প্রবাহ আমি কেন বের করব বা এটা আমি কি করতে পারি, সেটা হচ্ছে যে এই ফ্রি নগদ প্রবাহ বলতে ঋণ ও শেয়ার মূলধন পরিশোধের জন্য অর্থের পর্যাপ্ততা বোঝায়। তাহলে এই অপারেটিং ক্যাশ ফ্লো মনে করো আমার 10,000 টাকা, এখান থেকে আমি নেট মানে ইনভেস্টমেন্ট ইন নেট কারেন্ট অ্যাসেট, আমার নেট কারেন্ট অ্যাসেটে বিনিয়োগ হচ্ছে 4,000, আমরা আর একটু বিস্তারিত দেখব একটু পরে। আর ইনভেস্টমেন্ট ইন ফিক্সড অ্যাসেট হচ্ছে আমার 5,000। তাহলে এখান থেকে আমার ফ্রি ক্যাশ ফ্লো বা মুক্ত নগদ প্রবাহ হচ্ছে 1,000 টাকা আমার হাতে আছে। তাহলে আমার এই ফ্রি ক্যাশ ফ্লো, এখন এটা যেহেতু আমার কারেন্ট অ্যাসেটেও আমি বিনিয়োগ করি নাই, আমি ফিক্সড অ্যাসেটেও বিনিয়োগ করি নাই, তাহলে এই 1,000 টাকা এটা আমি কি করতে পারি, ইচ্ছা করলে এখন বলতেছে যে শেয়ার মূলধন অথবা দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করার ব্যাপারে আমি এটা ব্যবহার করতে পারি। তাহলে আমার দীর্ঘমেয়াদী ঋণ বা শেয়ার মূলধন পরিশোধ করার জন্য আমার হাতে কত টাকা ক্যাশ আছে সেটা আমরা পাই কোত্থেকে, এই ফ্রি ক্যাশ ফ্লো বা মুক্ত নগদ প্রবাহ থেকে। তাহলে আমার ক্যাশ ফ্লোর যত টাকা ক্যাশ ফ্লো সব টাকাই কিন্তু আমি এখন ইচ্ছা করলে ঋণ পরিশোধ, দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধে ব্যবহার করতে পারবো না। আমরা কি করি, ক্যাশ ফ্লো থেকে আগে আমরা কারেন্ট অ্যাসেটে বিনিয়োগ করি, কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করি, এছাড়াও আমি দীর্ঘমেয়াদী বা লং টার্ম ইনভেস্টমেন্ট অথবা দীর্ঘমেয়াদী সম্পদ এগুলোতে বিনিয়োগ করি। তাহলে আমার ব্যবসা পরিচালনা করার জন্য এগুলো প্রয়োজন। আমি কারেন্ট অ্যাসেট কিনবো বা কারেন্ট অ্যাসেটে বিনিয়োগ করব, কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করব এবং লং টার্ম ইনভেস্টমেন্ট করব। তো এরপরে আমার যা হাতে থাকবে সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো, যেটা আমি ইচ্ছা করলে এখন আমার দীর্ঘমেয়াদী ঋণ এবং আমার শেয়ার ক্যাপিটাল পরিশোধ করার কাজে ব্যবহার করতে পারি। তাহলে Problem 16. Following is the balance sheet of Delta Limited as at December 31st, 2017 and 2016. Cash ছিল আমার 22,500, এখন আছে 30,000। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 40,000, এখন 45,000। এইভাবে প্রত্যেকটা অ্যাসেট পাশাপাশি 2 বছরে কম্পারেটিভ দেওয়া আছে। ইনভেন্টরি লং টার্ম ইনভেস্টমেন্ট, ইনভেন্টরি ছিল 16,000, এখন 20,000। লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল 25,000, এখন 15,000। এবং ইকুইপমেন্ট ছিল 12,500, এখন 20,000। বিল্ডিং 37,500, এখন 45,000। ল্যান্ড 10,000 ছিল, 10,000। দেন লায়াবিলিটিস, accumulated depreciation for equipment ছিল 1,500, এখন
3750, accumulated depreciation building ছিল 6000 এখন 9000, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট দেওয়া আছে ছিল 1000 এখন হচ্ছে 1500, অ্যাকাউন্টস পেয়েবল 2 বছরে দেওয়া আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স দেওয়া আছে, মর্টগেজ লোন ছিল 25,000 এখন দেওয়া আছে 22,500, শেয়ার ক্যাপিটাল 1 লাখ ছিল 1 লাখে আছে, রিটেন আর্নিং ছিল 11,750 এখন আছে 26,000। এছাড়াও এডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া আছে। নেট ইনকাম ফর দ্য ইয়ার 2017 of টাকা 27,500, equipment costing টাকা 2,500, on which depreciation of টাকা 500 has accumulated was sold for টাকা 3,000. The gain is included in the net profit. Investment costing টাকা 10,000 were sold during the year 2000 was 12,000. Cash dividend paid টাকা 13,250. Requirement prepare a cash flow statement under indirect method. তাহলে আমাদের দুইটা কম্পারেটিভ ব্যালেন্স শিট পাশাপাশি দেওয়া আছে, এর সাথে এডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমাদেরকে ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলছে। আমরা একটা অঙ্ক দেখলাম এখানে ইলাস্ট্রেশন 2, যে মনে করো ডিউরিং দ্য ইয়ার X0 Inc. and Enterprise experienced an increase in net fixed asset of টাকা 3 lakh and had depreciated of টাকা 2 lakh. It also experienced an increase in current asset of টাকা 1,50,000 and an increase in accounts payable and accruals for টাকা 75,000. If operating cash flow for the year was টাকা 7 lakh, calculate the firm's free cash flow from the year. তাহলে আমাদেরকে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমাদেরকে বলছে ফ্রি ক্যাশ ফ্লো বা মুক্ত নগদ প্রবাহ ক্যালকুলেশন করার জন্য। তাহলে আমাদের ফ্রি ক্যাশ ফ্লো ইকুয়ালস OCF অপারেটিং, অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস NFAI net fixed asset investment minus NCAI net current asset investment. এখন আমাকে জানতে হবে তাহলে এই নেট ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট কত, নেট কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট কত, আর OCF অপারেটিং ক্যাশ ফ্লো আমার সারা বছরে কত টাকা সেটা কিন্তু আবার দেয়া আছে, সেটা আমার দেয়া আছে টাকা 7 লাখ। তাহলে আমাকে ওয়ার্কিং করে আগে এই দুইটা বের করতে হবে। নেট ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট ইকুয়ালস ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেট প্লাস ডেপ্রিসিয়েশন। আমার বলা আছে যে Zero Inc. experienced an increase in net fixed asset টাকা 3 lakh and had depreciation of টাকা 2 lakh. তাহলে ইনক্রিজ হচ্ছে 3 লাখ আর ডেপ্রিসিয়েশন হচ্ছে 2 লাখ। তাহলে আমার নেট ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট হচ্ছে আমার 5 লাখ টাকা। আর আচ্ছা, এখানে ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেট প্লাস ডেপ্রিসিয়েশন, এটা আর একটু বোঝানোর দরকার। সেটা হচ্ছে মনে করো আমার প্লান্ট ছিল 2 লক্ষ টাকা, এটা হচ্ছে 2016 সাল। এখন
2017 সাল, এটা হলো 2016 সালের শেষ, ডিসেম্বর 31। এখন 2017 সালের শেষে আমার ব্যালেন্স আছে, আচ্ছা মনে করো 2017 সালে আমি সারা বছরে এখান থেকে 50,000 টাকা ডেপ্রিসিয়েশন ধরছি। ডেপ্রিসিয়েশন, তাহলে আমার ব্যালেন্স থাকার কথা কত? 2017 সালে আমার প্লান্ট অ্যাসেটের হচ্ছে, আমার প্লান্ট অ্যাসেট এর ব্যালেন্স শিটে মূল্য থাকার কথা আমার 50,000 টাকা, কারণ প্লান্ট অ্যাসেট 1,50,000, আমার প্লান্ট অ্যাসেটের মূল্য ছিল 2 লাখ টাকা, এখান থেকে আমি ডেপ্রিসিয়েশন ধরলাম 50,000, তাহলে ব্যালেন্স শিটে আমার প্লান্ট অ্যাসেটের মূল্য দেখানোর কথা 1,50,000 টাকা। কিন্তু 2017 সালে আমার প্লান্ট অ্যাসেটের মূল্য দেখানো আছে মনে করো 3 লাখ টাকা। তাহলে এখন আমি আমার এই 2017 সালে ফিক্সড অ্যাসেটের নেট ইনভেস্টমেন্ট কত সেটা যদি বের করতে চাই, তাহলে দুইটা ডিফারেন্স, ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেট ছিল 2 লাখ, এখন হচ্ছে 3 লাখ, তার মানে পার্থক্য হচ্ছে 1 লাখ, প্লাস আমি যে ডেপ্রিসিয়েশন ধরছি 50,000 হচ্ছে 1,50,000। দেখো এটা কিভাবে হয়, আমার 2 লাখ টাকা ছিল, 50,000 ডেপ্রিসিয়েশন ধরছি, তাহলে আমার থাকার কথা 1,50,000, আছে 3 লাখ, তার মানে আমি কিনছি নতুন করে 1.5 লাখ। তাহলে এইভাবে আমি হিসাব না করে ইচ্ছা করলে এই ফর্মুলা ইউজ করতে পারি, ডিফারেন্স বিটুইন ফিক্সড অ্যাসেট প্লাস ডেপ্রিসিয়েশন। তাহলে ইনক্রিজ ইন ফিক্সড অ্যাসেট প্লাস ডেপ্রিসিয়েশন তাহলে আমার এখানে 5 লাখ টাকা। দেন নেট কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট, নেট কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট ইকুয়ালস চেঞ্জ ইন কারেন্ট অ্যাসেট মাইনাস চেঞ্জ ইন কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমার এখানে বলা আছে it also experienced an increase in current asset of টাকা 1,50,000 and an increase in accounts payable and accruals টাকা 75,000। তাহলে আমার কারেন্ট অ্যাসেট বাড়ছে 1,50,000 টাকা আর কারেন্ট লায়াবিলিটি বাড়ছে 75,000। তাহলে আমার নেট কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট হচ্ছে 75,000। তাহলে এখানে আমার নেট ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট আমরা পাইলাম 5 লাখ টাকা, তাহলে মাইনাস 5 লাখ, আর নেট কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট পেলাম 75,000 টাকা। তাহলে আমাদের ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 7 থেকে 75 বাদ 5,75,000 বাদ দিলে 1,25,000। তাহলে ফ্রি ক্যাশ ফ্লো বলতে আমার ফ্রি ক্যাশ ফ্লো ইকুয়ালস অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস নেট ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট মাইনাস নেট কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট। এখন এই ফ্রি ক্যাশ ফ্লো আমার কেন দরকার, বা এখান থেকে আমি কি বুঝি? একটা প্রতিষ্ঠানের ফ্রি ক্যাশ ফ্লো আছে 1,25,000, তার মানে তার কারেন্ট অ্যাসেট এবং লং টার্ম অ্যাসেটে ইনভেস্টমেন্ট করা তো হয়েই গেছে, ওইটা তো আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে বাকি এই টাকাটা ইচ্ছা করলে সে এখন তার লং টার্ম ডেট এবং তার শেয়ার ক্যাপিটাল পরিশোধ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, যেহেতু তার কারেন্ট অ্যাসেট এবং লং টার্ম অ্যাসেটের মধ্যে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই এই টাকা, কারণ ওগুলো আমরা বাদ দিয়েই আমরা হিসাব করছি। তাহলে আমরা একটা ব্যালেন্স শিটে আমার কী কী থাকে, ব্যালেন্স শিট এখানে থাকে অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট, তারপর লং টার্ম অ্যাসেট, এখানে কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি এবং ক্যাপিটাল। তাহলে এখানে আমরা কারেন্ট অ্যাসেট, লং টার্ম অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি তিনটার মধ্যে ইনভেস্টমেন্ট
আমরা এখানে অ্যাডজাস্ট করে ফেলছি। তারপরে আমার ক্যাশ ফ্লো আছে 1,25,000 ফ্রি ক্যাশ ফ্লো। তাহলে এটা আমি এখন ইচ্ছা করলে লং টার্ম লায়াবিলিটি এবং ক্যাপিটাল পরিশোধ করার কাজে ব্যবহার করতে পারবো, অথবা নিজের প্রতিষ্ঠানে আমি রেখে দিতে পারবো অ্যাজ এন ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী করার কিন্তু দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি, আরেকটা হচ্ছে ডিরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার আমরা বলতেছি দুইটা পদ্ধতি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি সেটা তো আমরা বলছি, এখন সেটা কিভাবে তৈরি করব সেটা হচ্ছে আমি ইচ্ছা করলে ইনডিরেক্ট মেথড বা পরোক্ষ পদ্ধতিতে তৈরি করতে পারি, অন্যদিকে ডিরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতিতেও তৈরি করতে পারি। এখন দেখো, আমরা আসলে স্বাভাবিকভাবে তো মানুষ আগে ডিরেক্ট মেথড লেখে, প্রত্যক্ষ পদ্ধতি লেখে, তারপরে ইনডিরেক্ট মেথড লেখে। তাহলে আমরা কেন আগে ইনডিরেক্ট লিখলাম পরে ডিরেক্ট লিখলাম? তো আসলে এখানে আমরা লিখলাম মানুষের চয়েস অনুযায়ী বা মানুষের স্বাভাবিক প্রিফারেন্স অনুযায়ী। অধিকাংশ ক্ষেত্রেই আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয় ইনডিরেক্ট মেথডে, বা অধিকাংশ স্টুডেন্ট বা যারা তৈরি করে তারা ইনডিরেক্ট মেথডটাকে বেশি প্রিফার করে। এই জন্য আমরা ইনডিরেক্ট মেথডটা আগে লিখলাম, তারপরে ডিরেক্ট মেথড লিখলাম। তাহলে ইনডিরেক্ট মেথড বা পরোক্ষ পদ্ধতিতে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয় বা তৈরি করা যায়, এবং প্রত্যক্ষ পদ্ধতিতে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা যায়, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডিরেক্ট মেথড, এরপরে তারিখ দেওয়া থাকে, তারিখ আমরা এখন দিলাম না, আমরা শুধু ফর্মুলা বা ছকটা বুঝাবো। এখন তোমরা, আমরা যে বই ফলো করতেছি কমার্স পাবলিকেশনের অ্যাডভান্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এর পেজ নাম্বার 5/3/158, এখানে নগদ প্রবাহ বিবরণীর একটি পরিপূর্ণ ছক পরোক্ষ পদ্ধতিতে দেওয়া আছে। এছাড়াও প্রত্যেক পাবলিকেশনের, যে কোনো পাবলিকেশনের বই যেখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আলোচনা করা হয়েছে সেখানে পরিপূর্ণ একটি করে ছকও দেওয়া আছে। তোমরা ছক দেখলে ওখান থেকে বুঝতে পারবা। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য আমরা জানি তিনটা স্টেপে তৈরি করতে হয়। এক নাম্বার স্টেপ হচ্ছে স্টেপ 1, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা কিন্তু ইনডিরেক্ট মেথড, পরোক্ষ পদ্ধতি।
পরোক্ষ পদ্ধতির কথা আলোচনা করতেছি। তাহলে এই অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমার ক্যাশ ফ্লো কত সেটা বের করার জন্য আমরা কি করি, নেট ইনকাম। নেট ইনকাম ওই বছরে মনে করো এটা হলো 2020 সালের ডিসেম্বর 31, 2020 সালে আমার প্রতিষ্ঠানে কত টাকা ইনফ্লো এবং আউটফ্লো সেটা আমি জানতে চাই। তো আমি কি করব, প্রথমে 2020 সালে আমার নেট ইনকাম কত ছিল সেটা লিখব। তো এই নেট ইনকামকে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করব, এর সাথে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টের সাথে আরও একটা লম্বা কথা আছে, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম ইন্টু নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ এই নেট ইনকামটাকে আমরা নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে কনভার্ট করতে চাই। এই কনভার্ট করার জন্য যেই অ্যাডজাস্টমেন্টগুলো দরকার সেই অ্যাডজাস্টমেন্টগুলো আমরা করব। তাহলে অ্যাডজাস্টমেন্ট কী করব, এই নেট ইনকাম ইন 2020 এর সাথে আমার যদি ওই 2020 সালে নেট ইনকাম বের করতে যদি কোনো নন ক্যাশ এক্সপেন্স আমরা মাইনাস করে থাকি, সেই নন ক্যাশ এক্সপেন্সগুলোকে আমরা পাস করে দিব। নন ক্যাশ এক্সপেন্স আমরা কি করব, আবার যোগ করে দেব। নন ক্যাশ এক্সপেন্স বলতে ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, ডিপ্লেশন, অর্থাৎ আমরা যে অবচয়, অবলোবন এইগুলা আমরা বাদ দিই। তো আগে যেহেতু বাদ দিছি নন ক্যাশ এক্সপেন্স, এখন আবার আমি যোগ করে দেব। তাহলে নন ক্যাশ এক্সপেন্স অথবা সহজ ভাষায় বলে ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন এইগুলো যদি থাকে তাহলে আমি যোগ করে দেব। তারপর লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, আমি লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট যদি আগে বাদ দিয়ে থাকি নেট ইনকাম বের করার সময়, এই যে নেট ইনকামটা এখানে দিছি, এই নেট ইনকাম বের করার সময় যদি আমি কোনো লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট বাদ দিয়ে থাকি তাহলে এইটা আবার নেট ইনকামের সাথে যোগ করে দিব। দেন গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, আমি আমার নেট ইনকাম বের করার সময় যদি কোনো গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট যোগ করে থাকি তাহলে এখন এই গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট আমি বাদ দিয়ে দিব। দেন ডিক্রিজ, এটা ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট যদি হয় তাহলে আমরা যোগ করব। মনে করো আমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 2019 সালে 10,000 টাকা, 2020 সালে হচ্ছে 8,000 টাকা, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 2,000 টাকা কমলো, তাহলে এই 2,000 টাকা আমরা যোগ করে দেব। তাহলে যে কোনো কারেন্ট অ্যাসেট যদি আমার কমে তাহলে কারেন্ট অ্যাসেট যতটুকু কমলো অতটুকু যোগ। আর আমি সাইন দিয়ে লিখতেছি এখন, আর ইনক্রিজ এটা হচ্ছে ইনক্রিজ, তো ডিক্রিজ বোঝাইতে মনে করো নিচের দিকে অ্যারো, আর ইনক্রিজ বোঝাতে উপর দিকে অ্যারো। তাহলে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, যদি কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পায় তাহলে বিয়োগ। তাহলে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পাইলে বিয়োগ আর হ্রাস পাইলে যোগ। এইভাবে কারেন্ট লায়াবিলিটিস, তাহলে এর উল্টা, এখানে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট হলো যোগ, লায়াবিলিটির ক্ষেত্রে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি হইলে যোগ, আর ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি হলে বিয়োগ। তাহলে আমরা নেট ইনকাম ছিল, নেট ইনকামের সাথে নন ক্যাশ এক্সপেন্স অ্যাডজাস্ট করব, অর্থাৎ নন ক্যাশ এক্সপেন্স থাকলে যোগ করে দিব। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট আগে যদি আমি বাদ দিয়ে থাকি তাহলে আমি আবার যোগ করে দিব। গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট যদি আমি আগে যোগ করে থাকি এখন বাদ দিয়ে দিব। আর এই কারেন্ট অ্যাসেট
এবং কারেন্ট লায়াবিলিটি অ্যাডজাস্টমেন্ট করব। কারেন্ট অ্যাসেট যদি কমে তাহলে যোগ, যদি বাড়ে তাহলে বিয়োগ। আর লায়াবিলিটির ক্ষেত্রে উল্টা, লায়াবিলিটি যদি বাড়ে যোগ, আর যদি কমে তাহলে বিয়োগ। তাহলে এইভাবে আমি এখানে নেট যে ফিগারটা পাবো সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তো এইটা থেকে এইটা মাইনাস অথবা প্লাস করার সাথে আমি যেই ব্যালেন্সটা পাবো সেটা হচ্ছে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা পার্ট এ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা কিভাবে তৈরি করা হয় সেই সম্পর্কে একটু আমরা শখ দেখলাম। আমরা বাকি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কীভাবে করে সেগুলোও আলোচনা করব এবং রিয়েল প্রবলেম আমরা সলিউশন করব নেক্সট ক্লাসে। তোমরা ইনশাআল্লাহ নিয়মিত পড়াশোনা করবা, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবা, নিয়মিত আল্লাহ তাআলার কাছে দোয়া করবা এবং নামাজ পড়বা, যাতে আমরা খুব শীঘ্রই আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা এই করোনা থেকে আমাদেরকে সকলকে মুক্তি দান করে আমরা সুস্থ থাকতে পারি।